নামটা বলা রেজাউল ভাই নাম বলার পরে রেজাউল ভাইকে এমন ভাবে ধরেছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা কথা আজকে সুস্পষ্ট বলে দিই, যখনই আমরা বিচার কার্য পরিচালনার জন্য দেই ওনারা শুধুমাত্র লেখাটাই পান, লেখকের নাম পান না। যার ফলশ্রুতিতে কে লিখছেন এটা কিন্তু ওনারা খুব নিরপেক্ষ ভাবে যাচ করে আমাদের হাতে তুলে দেন। আমরা পরবর্তীতে নামটা বসে দেখিনি কে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কে অবস্থায় আছে, কিন্তু সেটা তো বোঝেন না। এবং এরপর দেখলাম আমাকে অনেকে মেইল করেছে, আবার জাজ কি ছিলেন, এবারও সেম মেইল আমি অনেকগুলো পেয়েছি, আবার জাজ কারা ছিলেন। হ্যাঁ, তাই বললাম একা আমি যাচ্ছিলাম, যা কিছু বলার আমাকে বলে দেন, কারণ আমি একাই সবকিছু করেছি, এছাড়া আমাদের আসলে উপায় ছিল না। যাই হোক, আমরা চমৎকার কথা শুনলাম। এবার শুনবো আমাদের মাঝে আছেন কথা সাহিত্যিক পারভীন সুলতানা আপা। তো পারভীন সুলতানা আপাকে ডেকে দিচ্ছে। পারভীন সুলতানা আপা, আমি যতদূর জানি যে নাসরিন জাহান আপার কথা সাহিত্য নিয়ে যে কজন খুব ধ্রুপদী পর্যায়ের আলোচনা করতে পারেন বা যারা অনেকটা, তার মধ্যে একজন হচ্ছেন পারভীন সুলতানা। আমি পারভীন সুলতানাকে একটু ডেকে দিচ্ছি। সম্মানিত গুণীজন, আজকে আমরা এখানে এসেছি বাংলা কথা সাহিত্যের এক অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ কথাশিল্পী নাসরিন জাহানের উপর বুক রিভিউ প্রতিযোগিতার একটা অনুষ্ঠানে যে, এবং এই বুক রিভিউটা হয়েছে নাসরিন জাহানের সাহিত্যকর্মের পর। তো একটা নাইদা যে বলে গেল আমি খুব নাসরিনের উপর ধ্রুপদী আলোচনা করতে পারবো, এই জিনিসটা আমাকে মানে আরো মানে ওজনদার করে তুলেছে। হ্যাঁ, মানে একদম ভীত করে তুলেছে। যা হোক, আমরা বর্তমানে খুব একটা খসখসে অমসৃণ এবং একটা অস্থির সময় কাটাচ্ছি। আর একবিংশ শতাব্দীর ব্যস্ত নাগরিকতা, যান্ত্রিকতা আমাদেরকে আসলে শিল্প সাহিত্য পথে অনেকটাই মানে বাধাগ্রস্ত করে তুলেছে। ঠিক এমন একটা অসুস্থ সময়ে জলধির যে এই বুক রিভিউ আয়োজন, এটা আমাদের আসলে আশান্বিত করে তুলেছে, আমাদেরকে উজ্জীবিত করে তুলেছে। তো আমি এরকম আয়োজন, আমার মনে হয় যে সাহিত্য শিল্পকে আরো সবুজ করে তুলবে। নাইদা এবং জলধির কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই আয়োজনটা চলমান থাকুক, তাহলে সাহিত্যের জগতে একটা সুবাতাস বইবে। আচ্ছা, আমি নাসরিন জাহানের প্রসঙ্গে আসি। যদিও আমাকে বলা হয়েছে সময় 5 মিনিট, 5 মিনিটে একটা ওজনদার একটা বিষয় চাপিয়ে দেওয়া, যতদূর চালিয়ে যাওয়া আমি চেষ্টা করবো যাতে 5 মিনিটের মধ্যে থাকা যায়। তারপর যদি উঠতে যায় তো আমি পড়া কিছু নেই। আচ্ছা, তো নাসরিন জাহান বাংলা কথা সাহিত্যের একটা অপরিহার্য লেখক, এটা আমরা সবাই জানি। তার বয়স থেকে 10 বা 11 বছর বাদ দিলে সে পুরোটাই একজন খাঁটি লেখক জীবনযাপন করেছে। নাসরিন জাহানের সংসার বলেন, প্রেম বলেন, সন্তান বলেন, আমার মনে হয় সবকিছুর উঠে যে শব্দটি উঠে এসেছে সেটা তার সাহিত্য জীবন, সাহিত্য প্রেম। এবং নাসরিন জাহানকে আমি চিনি, আমার মনে হয় যে আমাদের বয়স তখন 9 বা 10। আমাদের তখন থেকে মানুষের এমএল লাইফ থাকে, আমি জীবন এটা তা আমাদের যে দুজনের এমএল লাইফ ছিল, আমরা বড় হয়ে বিখ্যাত লেখক হই, বিখ্যাত। এবং বিখ্যাত লেখক হতে গেলে ভালো তো লিখতে হবে, তার পাশাপাশি এমন মজার মজার গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটাতে হবে যেগুলো সেই বিখ্যাত লেখকদের জীবনীতে লেখা থাকে। তো আমাদের পাড়ায় আসতো এক ডিমলা, গোপালা ডিমলা। আমাদের দুজনের মধ্যে তখন যে কে ওই ডিমলার গোপ ধরতে পারবে, বিখ্যাত ওইটা তার বই লিখতে হবে সেটা। এবং নাসরিন জাহান সেই বিখ্যাত লেখক হতে পেরেছে। হ্যাঁ, সেটা আসলে এই যে স্বপ্ন যে মানুষ বুনে, সেই স্বপ্নের বৃক্ষে আসলেই ফুল ফোটাতে পারে যদি মানুষ চেষ্টা করে। তো নাসরিন জাহানের প্রথম গল্পের
প্রথম দিককার লেখাগুলোর প্রথম পাঠক আমি এবং আলোচকও আমি, যার ফলে নাসরিনের যে সাহিত্যিক স্বভাব আচরণ সেটা মোটামুটি আমি বুঝতে পারি। নাসরিনকে সবাই চেনে উরুক্কুর লেখক হিসাবে। এটা একজন লেখকের জন্য আনন্দেরও, আমার মনে হচ্ছে এটা খুব একটা স্বস্তিরও না। হ্যাঁ, উরুক্কু লেখার পর নাসরিন আরো 40-50টা উপন্যাস লিখে ফেলেছে, অনেক গল্প লিখেছে। সেখানে উরুক্কুর মতো একটা রেখা, মানে একটা সীমাবদ্ধতা তাকে বেঁধে ফেলা, এটা আসলে আমার মনে হয় না কোনো লেখকের জন্য সুখকর হতে পারে। নাসরিন জাহান উরুক্কুর পর আরো পঠনে পাঠনে আরো ঋদ্ধ হয়েছেন, পরিপূর্ণ হয়েছেন এবং তিনি নিজেকে আরো তৈরি করেছেন। দেখা যায় এই জন্যই উরুক্কুর যে মিনা, তার সঙ্গে সোনালী মুখোশের মিশি ব্যক্তিত্ব বাচার আচরণে অনেক পার্থক্য আমরা দেখি। বোরেস, আলে কার্পেন্টার, মার্কেস, এদের মধ্যে বৈশ্বিক লেখকেরাও কিন্তু নাসরিনের উপর একটা ভালো একটা প্রভাব ফেলেছে, যার প্রকাশ আমরা নাসরিনের বেশ কিছু গল্পে এবং উপন্যাসে দেখি। যেমন ওর চন্দ্রলেখার জাদু বিস্তার বা চন্দ্রের প্রথম কলা, এই দুটো বিশেষ করে এলেন পর বেড়াল তো আছে, বিশেষ করে এই জাতীয় গ্রন্থগুলোতে নাসরিন জাদু বাস্তবতার এমন একটি ঘোর লাগা পৃথিবী তৈরি করে যে পাঠক সেখানে গিয়ে একটা আবিলতার মধ্যে নিমজ্জিত হয়। কাজে নাসরিন সেই উরুক্কুর মধ্যে যে আটকে থাকবে, নাসরিনের পাঠককে অন্যভাবে ভাবতে হবে। এরপর দেখা যায় যে নাসরিনের প্রায় ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোর উপন্যাস সংখ্যা, ও নিজেই বলতে পারে না, এত মানে নামগুলা বললে আমার 5 মিনিট শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ওর অনেক উপন্যাস আছে যে পাঠক নাসরিনের উরুক্কুর প্রিয় পাঠকেরাও জানে না। ওর যে একটা মুক্তিযুদ্ধ বিষয় উপন্যাস, সেই সব আছে, উরুক্কুর কয়জন পাঠক জানেন যে নাসরিন তার প্রতিটি লেখার মধ্যে বা নিজেকে নতুন ভাবে মেলে ধরছে, তার লেখার মধ্যে বাদ বদল আনছে। তো যে সেই সব জ্যান্ততে আমরা দেখি যে সেই 200 দিনে পাকিস্তানি হায়নাদের হাতে এক কিশোর তার সম্ভ্রম, তার মানে এক কিশোর লালসার শিকার হয়, এখানে একটা অন্যরকম বিষয় আমরা দেখি। তারপর ক্রমাগত সেই বিভীষিকাময় স্মৃতি সেই কিশোরকে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। নাসরিনের অসাধারণ লেখনীতে সে যে হৃদয়গ্রাহী বিষয়টা ফুটে উঠেছে। উরুক্কু বা গোটা কয়েক নাসরিনকে পাঠ করা পাঠক জানেন। তা আমার মনে হয়েছে যে জলধির এই যে আজকের আয়োজন, নায়িকা যে এত পরিশ্রমে এত ভালোবেসে আন্তরিকতা এরকম একটা যে আয়োজন তৈরি করেছে, আমার মনে হয় এটা একটা অনুকরণীয়। আমি আমার জানা নেই যে কোনো একটা নির্দিষ্ট লেখককে কেন্দ্র করে, হ্যাঁ, তার লেখার যে জগৎটাকে জানানোর জন্য যে এরকম কোনো প্রতিযোগিতামূলক আয়োজন করা হয় কিনা আমি জানি না। এই জন্যই আমি নায়িকাকে আমার একদম আন্তরিক কি বলবো দোয়া করবো আমি, কারণ আমার বয়স হয়েছে, হৃদয় থেকে আমাদের এই শব্দটাই বের হয়ে আসে। তো আর এখানে যারা এই বিশাল বুক রিভিউ প্রতিযোগিতার সঙ্গে যারা সংযুক্ত ছিলেন, যে মননশীল লেখকরা, তাদের জন্য কিন্তু আমি জানাচ্ছি ধন্যবাদ। আর আজকের যারা বিজয়ী হয়েছেন তাদের হার্দিক অভিনন্দন। আর নাসরিনকে একটা গণ্ডি থেকে বের হয়ে আসার মতো করে অন্য লেখকদেরকে একটা গণ্ডি থেকে বের হয়ে আসার জন্য এই বুক রিভিউ প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। আমি আশা করব নাসরিনের মতোই আরো লেখকদেরও এরকম বইয়ের উপর এরকম বুক রিভিউ আলোচনা বা আয়োজন হোক, তাতে কিন্তু আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে। এবং আবারও আমি নাহিদাকে, জলধিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। যেহেতু
বিষয়টা ভয় ছিলাম সবসময়, যেটা হচ্ছে গিয়ে এই আয়োজনটা করতে গিয়ে আমাকে বেশ কিছু মজার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতার একটা ছিল এরকম, একজন আমাকে ফোন করে বললেন আমি বইয়ের আলোচনা পাঠাবো, কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না। বললাম, ভাই বলতে না পারলে আপনি কি করে প্রতিযোগিতায় আসবেন, আমি তো বুঝতে পারছি না। তো বললো না, আমার নাম দেওয়ার দরকার নেই। আমার ঠিক আছে, তাহলে আপনি এমনি পাঠান, আমি অনলাইনে ছাপিয়ে দিই, আমার অনলাইনে বা যে কোনো জায়গায়, কিন্তু প্রতিযোগিতা তো প্রতিযোগিতাই। তো বলবো না, আমি আসলে নাসরিন জাহানকে এত ভালোবাসি, ওর যে কোনো জায়গায় যে কোনো কিছু পেলে আমি সেখানে অংশগ্রহণ করি। তো বুঝলাম যে একটা সাহিত্য মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, এটা খুব আনন্দের বিষয়, আমার কাছে ভালো লেগেছে। যদিও আমি তার অনুরোধটা রাখতে পারিনি, কিন্তু এটা তো সত্যি কথা যে এই ভালোবাসাটুকু অর্জনে। আমরা এরপর আরেকজনের কথা শুনবো, কিন্তু তার আগে যেহেতু বলেছি জলধি ছোট কাগজ, এবং ছোট কাগজের কাজই কিছুটা ছোট ছোট উল্টাপাল্টা কাজ, এই উল্টাপাল্টা কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আচ্ছা, যেটা হচ্ছে আমরা আজকে যে নাসরিন জাহানকে দেখেছি, এই নাসরিন জাহানকে আমি বলি না যে সবার পেছনে কোনো একজন মানুষ থাকে, যে মানুষটা তাকে এগিয়ে নিয়ে যায়, ভালোবেসে হোক, হাত ধরে হোক। এই কথা নাসরিন জাহান সহ আমরা সবাই স্বীকার করব যে আজকের নাসরিন জাহান, এই নাসরিন জাহান হয়ে উঠেছে তার পেছনের মানুষটির জন্য, সে মানুষটি আর কেউ না, তার জীবন সঙ্গী, তার বন্ধু আশরাফ আহমেদ, কবি আশরাফ আহমেদ। আমরা আজকে এখানে যারা বসে আছে তাদের কাউকে ফুল দেব না, আমরা আজকে আশরাফ আহমেদকে ফুলের শুভেচ্ছা জানাবো। আশরাফ ভাই, আপনি একটু আসবেন প্লিজ। আমি পারভেজ ভাই হাতে দাও। পারভেজ ভাই, আপনি একটু কাহিয়ে আমাদেরকে এই পেছনের মানুষটা, কারণ আমরা কখনোই পেছনের মানুষটাকে মূল্যায়ন করি না, পেছনের মানুষটাকে ভুলে যাই। সামনের মানুষ থাকুক, কিন্তু নাসরিন জাহানের জন্য অবশ্যই একটু জোরে করো তাহলে হোক। আশরাফ ভাইকে দাওয়াত দিতে গিয়ে আমি বলে আসছিলাম যে আশরাফ ভাই আসতে হবে, এই কারণে আসতে হবে। হ্যাঁ, আশরাফ ভাই আসেন, একটু কথা বলে যাবেন। আপনাকে শুধু ফুল দিয়ে ছেড়ে দেবো তা তো হয় না, তো ফুল যেহেতু দিয়েছি একটু তো খাটিয়ে নেবো নাকি। তো আপনি সামনে আসেন, আপা একটু সামনে দুজনকে ধন্যবাদ। জীবনের প্রথম এরকম একটা দৃশ্য। যাই হোক, আশা করি নাহিদের সাথে কথা ছিল যে আমাকে ডাকবেন, কিন্তু কেউ কথা রাখে না। গল্প ৪৪ বছর কেমনি দেখ, মানে একটা কথা অনেকেই বলে, মানে আমি শুনি যে নাসরিন জাহান যে পর্দায় আজকে এসেছে পিছনে আশরাফ আহমেদের অনেক স্যাক্রিফাইস, যার জন্য উনি নিজে পিছিয়ে পড়েছে। উনি জীবিকার স্বার্থে থাকা খাওয়ার এনশিওর করার জন্য যখন চাকরির পিছনে মনোযোগ দিল, তখন উনি একটু দূরে চলে গেল। আর সে তো বিয়ের আগের থেকেই এক কথায় শেষ করেছে যে আমি কিছুই করবো না লেখালেখি ছাড়া। আমিও তো আসছিলাম এখানে কবিতা লিখতে, আমার তো 7টা কবিতার বই আছে, কিন্তু লেখক ইমেজ বলতে একটা জিনিস যা, সেটা আমার থেকে 1000 গুণ বেশি হয়ে তার। আর এখানে হচ্ছে যে আমরা আসলে বিয়ে করার আগেই আমিও ভাবছিলাম যে
লেখালেখি করে এরকম একটা মেয়ে হলে বিয়ে করবো। সে তো নিবেদিত, সে পৃথিবীতে আসছে শুধু লেখালেখি বলে, তার পাশে একজন লেখক থাকাটা তার জন্য খুবই ভালো। যাই হোক, মানে আসলে যদি সে কিছুটা অর্জন করে থাকে, আমি বিশ্বাস করি এটা একান্তই তার। এইখানে আমি তাকে কি করব? তাকে তো আমি বলে দিতে পারি না এইভাবে লেখো, ওইভাবে লেখো না। আমি ওদের যা ইচ্ছিলাম, আমার কোন কিছু ইয়ে নেই। ফলে সে স্বচ্ছন্দে নিজের সময় পাড়ি দিয়েছে। আমি একটার পর একটা বই করেছি। তো ডেডিকেশন ব্যাপারটা তার মধ্যে যেরকম ছিল, আমার মধ্যে এতটা ছিল না। কিন্তু আমি শুধুমাত্র একটা পরিবেশ এনশিওর করেছি। যেহেতু আমরা বিয়ের পরে সে কলেজে ভর্তি হলো, সে বাজার করে, সে রান্না বান্না করে, মশলা বাটে, এরকম। তখন একটু গরিব ছিল আর কি, তো কাজের বুয়াটা ঠিক মতো রাখা হতো না। তো তারপরে একটা পর্যায়ে গিয়ে সে তার নাগরকে বিদায় করে দিল এবং খালি ইনস্ট্রাকশন দেয় যে এইটা এইভাবে, এটার সাথে ওইটা, ওইটার সাথে ওইটা, এইভাবে দিয়ে 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 মানে এক একটা গৃহকর্মী আসে, প্রথম কিছুই পারে না, কিন্তু তার গাইডলাইনে আস্তে 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 মানে একটা দারুণ একটা পর্যায়ে চলে, আর কোনো ইনস্ট্রাকশন ছাড়াই সে করতে পারে সব। তো এমন না যে ফুল টাইম লেখক হয়েছে বলে তার উদাসীন ও সব কিছু দিতে পারে, তা না। সংসারটা সে চালায়। আমি তো চাকরি করে টাকা দিয়ে দিই যে চালাও। প্রথম বিয়ের পর প্রথম যে মাসে তাকে টাকা দিয়েছে, তখন সে ভাবেই নেই কোনোদিন যে তার হাজবেন্ড বেতনের সব টাকা এসে তার কাছে দিয়ে দিচ্ছে। তখন সে সুখী হলো আর কি। যাই হোক, মানে আমাদের একটা বড় ফ্যামিলি, আমরা ভাই বোন অনেকগুলো, সেখানেও তার দায়িত্ব কর্তব্যের ব্যাপার ছিল নর্মাল। তারপরে আমার ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, সবগুলোকে ব্যালেন্স করে চলছে। এবং সেটা করতে গিয়ে শুরুর দিকে সে মানে সময় পেত না। বাজারও করতে হয়, তরকারি রান্না করতে হয়, আত্মীয় স্বজন আসলে তাদেরকে ইয়ে করতে হয়, সময় দিতে হয়। যার ফলে সে রাত জেগে লেখা শুরু করল। চোখের মধ্যে মরিচ পর্যন্ত বলছে, যাতে ঘুম না আসে। যাক, মানে ওই লেখালেখির ব্যাপারে সে মোটামুটি কোনো বাধার সম্মুখীন তো হয়ে নেই, বরং আমি চেষ্টা করেছি একটা পরিবেশ যাতে আমাদের তৈরি হয়, যেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং নিজের মতো করতে পারে। তার লেখালেখির মধ্যে অনেক অনেক এমন সব জিনিস আসছে কিছু কিছু, যেটা 8-10 জনের লেখাটা মুশকিল। ও মানে স্পন্টেনিয়াস, কিন্তু তার এখানে কোনো ইন্টারফারেন্স আমার নাই। আর সেই যে পৃথিবীতে আসছে লেখক করার জন্য, তো কিছুটা হয়েছে, আরো বাকি আছে হবে। আর আমরা নিরীহ লোকজন একটু বুদ্ধ লিখে শেষ করে দেব। ধন্যবাদ। একদম সত্যি কথা। আশরাফ ভাই যখন বাসায় গেলাম, তখন বলেন, নাহিদ আমাকে কিন্তু মঞ্চে ডাকা যাবে না। আমি খুব বিনয়ের সাথে বলে আসলাম, ঠিক আছে ডাকবো না, কারণ আমি জানি যে এটাই বলতে হবে, আমার কাজ তো আমি করবোই। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো আশরাফ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের আরেকজন তরুণ উদীয়মান লেখক, এবং উদীয়মান বলা যাবে না, সে অবস্থায় ইতিমধ্যে আমাদের তরুণদের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, এবং জায়গা করে নিয়েছে তার স্বতন্ত্র ভাষা শৈলী এবং তার লেখার নিজস্ব মূল্যায়নের কারণে। এবার তিনি এসে একটু কথা বলবেন, আবার লেখালেখি খুব সংক্ষেপে, আমাদের আসলে সময় যেহেতু একটা লিমিটেড, আমরা জানি সবাই। দেখে দিচ্ছি কথা সাহিত্যিক ইশরাত তানিয়াকে। আজকের
অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা জানিয়ে কিছু বলার চেষ্টা করছি। নানা রকম কথাবার্তা এখানে হয়ে গেছে, বিশেষ করে আশরাফ ভাইয়ের এরকম কথার পর আমি কি বলবো, আমার চিন্তাটা আসলে আমার চিন্তা ভাবনাটা আরেকটু অন্যদিকে চলে গেছে। এবং লেখক হিসাবে একটা কথা বলবো, আশরাফ ভাই একটু টাচ করে গেছেন, কথাটা বলেননি, ওইটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে নাসরিন জাহানের লেখা যখন পড়ি, অনেক লেখা পড়লে মনে হয় যে বিভিন্ন রকম সম্পর্কের বিষয়গুলো যখন আসে, আশরাফ ভাই যখন পড়েন উনি আসলে কিভাবে দেখেন সেই বিষয়গুলো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সম্পর্ক এত স্পর্শকাতর বিষয় এবং সেখানে আসলে ওনার সাপোর্ট, ওনার মহত্ব সবকিছুই বোঝা যায় যে এত স্বতঃস্ফূর্তভাবে না হলে কিন্তু নাসরিন জাহানের পক্ষে লেখা সম্ভব হতো না। আমার মনে হয় আপনারা কিছুটা একমত হবেন আমার কথার সাথে। কাজে এখানেও একটা জোরে একটা হাততালি আমার মনে হয় আশরাফ ভাই পান। আমি আমার কথায় ফিরে কথা শুরু করছি। সময়টা খুব কম, যতটুকু আসলে বলা যায় একটু সংক্ষিপ্ত করে ফেলছি। এবং নাসরিন জাহানের উপন্যাস নিয়ে আমি কিছু কথা বলেছি, এখানে আমি তার গল্প নিয়ে আজকে কিছু বলার চেষ্টা করব। তো বাংলা সাহিত্যে যখন এমন একটা সময় আসলে উনি এসেছেন যখন একটা গতানুগতিক গল্পের ধারা চলছে, সামাজিক সংকট এবং এইসব বিষয়গুলো নিয়ে লেখা হচ্ছে, সেই সময়ের ক্ষেত্রে মানে সেই আখ্যানকালের সময়ে নাসরিন জাহানের আবির্ভাব সত্যি গুরুত্বপূর্ণ। এবং বাংলা সাহিত্যে আমরা এই প্রথম দেখলাম যে নিজস্ব বোধ, প্রবৃত্তি, তার প্রবণতা এবং অনুভূতি, চেতনা সবকিছু মিলিয়ে মনস্তাত্ত্বিক একটা বিশেষ শিল্প, কি বলা যায়, শিল্প স্বর। এবং এটা আসলেই বাংলা সাহিত্যে বিরল। এবং তার গল্পগুলোর কথা যদি বলি, নিশ্চয়ই আপনারা সেগুলো পড়ে এসেছেন। যেমন আছে দাহ, আসলে একটি দীর্ঘশ্বাসে ডালপালা, টবের অশ্বত্থ, গড় ঠিকানিয়া, আছে প্রতিপক্ষ শকুনিলা। এই সমস্ত গল্পগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলে আসলে নাসরিন জাহানের যে সাহিত্য প্রতিভা এবং তার যে স্বতন্ত্র লেখনী, সেটা সম্পর্কে আসলে ধারণা পাওয়া যায়। এই ধরনের কিছু গল্প পড়লেই পাওয়া যায়। আমি সেখানটা একটুখানি আজকে বলার চেষ্টা করবো যে তার যে শিল্প সত্তার স্বাতন্ত্র্য আসলে কোত্থেকে এলো। এবং এটা আমার যে পাঠ, সেই পাঠের সাথে আপনারা হয়তো মিলিয়ে নেবেন, কিছু হয়তো মিলবে, কিছু হয়তো মিলবে না। কারণ নাসরিন জাহানের লেখা নিয়ে কে কি লিখেছে সেরকম আমার আসলে পড়া হয়নি, সেটা আমারই সীমাবদ্ধতা। কিন্তু আমি তাকে যেভাবে পড়েছি, যেভাবে দেখেছি, সেটা আমি একটুখানি বলতে চাই। সেটা হচ্ছে শিল্পসত্তার স্বাতন্ত্র্য বা স্বতন্ত্র রূপ, যেটা প্রথমে আমি বলবো যে তার যে লিখন শৈলী একেবারেই গতানুগতিকের বাইরে তার লেখা। এবং এই লেখাটা কিভাবে হলো, এই স্বতন্ত্র কিভাবে হলেন তিনি, আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে তার একটা সহজাত উদ্ভাবনী শক্তি আছে। একদমই এটা সহজাত ব্যাপার। এবং ওনার চারপাশের পরিপার্শ্ব, ওনার ভেতরের যে জগৎ, এগুলো নিয়ে একটা সহজাতভাবে উনি কিছু বলেন, প্রকাশ করেন। এবং এই প্রকাশটা করার সময় আমি দেখেছি যে অধিক যুক্তিবাদী চিন্তা কিংবা অযৌক্তিক যে বিশৃঙ্খলা, এগুলোর কোনোটি কিন্তু কোনোটির মধ্যেই তিনি নেই। তিনি একটা অবচেতন মনের একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটান। এবং এই কাজটা যে তিনি করেন, এই ফ্যান্টাসি, এটা নিয়ে আমি একটা ছোটখাটো একটা লেখাও আমার আছে। এই যে ফ্যান্টাসাইজ করা, এই অবচেতন মনের এই ফ্যান্টাসিটাই একটা ডিফারেন্ট ধরনের একটা কি বলবো, যে একটা গল্প লেখার সময় যে ইঞ্জিনিয়ারিং বলি আমরা, গল্প প্রকৌশলী, এখানে উনি ভিন্ন হয়ে যান প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তার ফ্যান্টাসাইজড তার যে অবচেতন মনের প্রকাশ উনি ঘটান, তখন
খুব স্বাভাবিকভাবে তার ভাষা সত্তাও ভিন্ন হয়ে যায়, তার যে টোন, সেই টোনটা এতটা ইউনিক হয়ে যায় যে এরকম ভাষা স্বর কিন্তু আমরা অন্য কোনো লেখকের ক্ষেত্রে পাই না, এটা অবশ্যই বলতে হবে। এবং তার সাথে আরেকটা কথা যুক্ত করবো, সেটা হচ্ছে এই ভাষা স্বরের মাধ্যমে মানে একটা আরেকটার সাথে আসলে এতটা জড়িত, পরিপূরক, একটা অসম্ভব সুন্দর একটা আবহ তৈরি হয়। এবং এই আবহ নির্মাণ কিন্তু আমি মনে করি যে এটা মানে ভীষণ রকম একটা তার একটা কি বলবো শৈল্পিক একটা কাজ। ওই ইয়েটা তৈরি করা, কি বলে এটা, আবহ নির্মাণ করা, এটা আসলে খুব সহজ না ভাষা দিয়ে যেটা তিনি করতে পারেন। এছাড়া তো বলা যায় তার স্বনির্মিত যে তার যে দৃশ্যকল্পগুলো আছে, তার সাথে তার যে পোয়েটিক এক্সপ্রেশন, এই সমস্ত অভিব্যক্তিগুলোই আমি একটু বলার চেষ্টা করছি যে এগুলোই আসলে নাসরিন জাহানের সাহিত্যকে আলাদা করে তুলেছে। এবং তার যে এই চিন্তা ভাবনাগুলো যখন পড়ি, তখন পাঠকেরও আপনার একটা উন্নতি হয়, এই রকম যে পাঠকের মনেও একটা ভিন্ন মাত্রা তৈরি হয়, একটা ডেভেলপমেন্টের দিকে পাঠক যায়। তো নাসরিন জাহানের কথা বলতে গেলে সাধারণত যেটা মূলত শোনা যায় সেটা হচ্ছে পরাবাস্তববাদ। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো যে ওনার সাহিত্যকে শুধু পরাবাস্তববাদী সাহিত্যিক একটা টার্মের মধ্যে আবদ্ধ না করার জন্য আমার আহ্বান থাকবে। এবং আমি এটা অন্যায় মনে করি, এই টেকনিক্যাল টার্মের যে ওনার লেখা অনেক ঊর্ধ্বে, সেটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন শুধুমাত্র কিছু টার্মে আবদ্ধ না করি। তো শুধু শেষে এই কথাটা বলবো যে এতক্ষণ যে কথাগুলো বললাম পাঠক হিসেবে, কিছুটা লেখক হিসেবে, তো আসলে আমি কেন নাসরিন জাহান পড়ি বা আমরা কেন নাসরিন জাহান পড়বো, লেখক হিসেবে আমি সেটা মনে করি যে যখন একজন শিল্পী কোনো শিল্পকর্ম করেন বা একটা শিল্প নির্মাণের দিকে যান, তখন তার একটা চেতনার জগৎ থাকে, সেই জগৎ সত্যের জগৎ, সেই জগতে কোনো ভানভনিতা থাকে না, সেই জগৎ একটা সুন্দর জগৎ। এই সত্য, সহজ এবং সুন্দর যে জাগ্রত চৈতন্যে একজন শিল্পী থাকেন, একজন শিল্পরসিক বা বোদ্ধার পক্ষে সেই জায়গাটায়, সেই জগতে পৌঁছানো আসলে অসম্ভব, সেটা আসলে সম্ভব না। যেটা হয় যে তার মতো করে আমরা আমাদের একটা জাগ্রত চৈতন্য আমরা তৈরি করতে পারি। একজন লেখক হিসেবে আমি সেই কথাটা বলবো যে নাসরিন জাহানের সাহিত্য, তার যে সাহিত্য প্রতিভা, সেখানে তার যে জগৎ, সেই সৃষ্টির জগৎ, ওই সৌন্দর্যের ওই জায়গাটা বা তার যে অন্তর্গত যে জগৎ, সেখানে যদি আমরা পৌঁছানো তো সম্ভব না। আমার তো এমনও মনে হয় যে একজন লেখকের পক্ষেও পরবর্তী সময়ে ওই জায়গাটায় পৌঁছানো বেশ কঠিন, মানে লেখক নিজেও হয়তো ওই জায়গাটাতে আর পৌঁছাতে পারেন না। তো আমরা যদি সেই অনুরূপ একটা জগৎ খোঁজার চেষ্টা করি এবং তার কাছাকাছি বা অন্যরকম আরেকটা চেতনার জগৎ তৈরি করতে পারি, সেই সক্ষমতাটুকু যদি নাসরিন জাহানের সাহিত্য আমাদের দেন, তাহলে আমাদের লেখক সত্তা, অনুজ লেখক হিসেবে আমি বলতে পারি যে অবশ্যই উৎকর্ষ হবে। আজকে এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। জগদীকে অসম্ভব রকম একটা ধন্যবাদ জানাই এই ধরনের একটা অপ্রচলিত একটা আয়োজন করার জন্য, যেখানে বুক রিভিউ করা হচ্ছে। যারা আজকে জয়ী হয়েছেন এবং যারা জয়ী হননি কিন্তু চেষ্টা করেছেন, সবার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে। এবং অবশ্যই নাসরিন জাহান আপাকে আমার ভালোবাসা। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ইশরাত তানিয়াকে, খুব চমৎকার সংক্ষেপে আবার সৃষ্টিকর্ম নিয়ে, আবার সাহিত্য নিয়ে কি খুব বিশ্লেষণাত্মক বক্তব্য রেখে গেলেন, ভালো লাগলো। আমরা এবার একটু চলে যাব এমন একজনের কাছে, তাকে কিছুক্ষণ আগে যখন বলার কথা বলেছি তিনি বলেছেন আমরা তো আছি, আমরা তো সারাক্ষণই আছি, আমরাই তো থাকবো, আমাদেরকেই থাকতে হবে, বেঁধে বেঁধে থাকতে হবে। ডেকে নিচ্ছি কথা সাহিত্যিক এবং কবি ফরিদ কবিরকে।
আমরা আসলে এটাই চেয়েছিলাম, কারণ জমিয়ে তোলার এই ব্যাপারটা চেয়েছিলাম এই কারণেই যে রাসরিন আপার সাথে গতকালকে আমার ফোনে যখন কথা হচ্ছিল তখন বলছিলাম রাসরিন আপা বলছেন যে কারা আসবে কি আসবে বেশ একটু ঘন্টার মধ্যে, আপা দরকার নেই তো, এই যে 53টা মানুষ আপনাকে নিয়ে লিখেছে, আপনাকে নিয়ে বড় আয়োজন হয়ে গেছে, আমরা জাস্ট এখানে সেলিব্রেট করতে এসেছি এবং সেই এই 53 জনের পক্ষ থেকে আমরা জাস্ট উদযাপনের জন্য এসেছি। সো আপনাকে নিয়ে যারা আসলে কথা বলার তারা বলে ফেলেছে। তো যাই হোক, ধন্যবাদ ফরিদ কবির ভাই। একটু অনেকক্ষণ কথা শুনলাম, আবার একটু মনে হয় কবিতায় যাই, একটু কবিতা শুনি। নাসরিন জাহান আপার ডেকে নিচ্ছি মাহি ফারহানাকে।